নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। সসে মীরা, সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প। বন্ধুরা, আমরা দিনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে অন্যের দোষ ধরতে থাকি। আমাদের চারপাশের মানুষজনেদের কি ভুল হচ্ছে, তারা আমার সাথে কেমন ব্যবহার করছে, সবসময় সেটাই আমাদের মাথায় ঘুরতে থাকে। কিন্তু কখনো একান্তে আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজেকে আমরা একবারের জন্য কলঙ্কমুক্ত মনে করতে পারি, যদি নিজেকে দেখে কোনো আফসোস না হয়, একবার নিজের জন্য একটা হাসি উপহার দিতে পারি, তবেই আমরা অন্যের দোষ ধরার হয়তো কিছুটা যোগ্য হতে পারি, নইলে না। তো চলুন বন্ধুরা, এই গল্পটারই সারমর্ম এটুকু। শুরু করা যাক আজকের গল্প সসে মীরা। লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। দিনটা আজ ঠিকঠাকই এগোচ্ছিল শোভনার, অন্য দিনের মতোই। কল্যাণী থেকে বাসে মিনিট 20-25 মধ্যে স্কুল। নিজের রুমে গিয়ে থিতু হতে না হতেই প্রেয়ারের ঘণ্টা, ক্লাসে ক্লাসে জনগণমন, নিত্যকার নিয়মেই স্কুল বসেও গেল। শোভনাও রীতিমাফিক ডুব দিয়েছিল ফাইলপত্রে। হেডমিস্ট্রেস হওয়া স্তক, পড়া কিংবা পড়ানো দুটোই তো লাটে। কাগজ ঘাটাঘাটি এখন সারাদিনের কাজ। শিক্ষা দপ্তর রোজ নয়া নয়া ফরমান জারি করছে। আজ যা আসে কাল তা পাল্টে যায়। সুতরাং প্রতিটি চোথা কাগজই চোখে চোখে রাখো। সঙ্গে এর ফিক্সেশন, ওর পেনশন, জেলা অফিসে এই কাগজ পাঠাও, ওই পাঠাও, ট্রেজারিকে তেল মারো, কত কি যে সামলাতে হয়। আজ শোভনার সামনে সর্বশিক্ষা অভিযানের চিঠি। বেশ সাজিয়ে গুছিয়ে একটা স্কিম বানিয়ে পাঠিয়েছিল। মোটা টাকা গ্রান্ট এসেছে। রেকারিং নন রেকারিং মিলিয়ে 25 লাখ। রাজ্যের ভাড়ার তো এখন ঢু, হাত সারাক্ষণই চিত, উপর আর হয়ই না। কেন্দ্রের এই প্রকল্পগুলোই যা বল ভরসা। মুখে অবশ্য ভুলেও কথাটা উচ্চারণ করবে না শোভনা। করার নিয়ম নেই, অধিকারও নেই। হেডমিস্ট্রেসের গতিটা যদি ফস করে চলে যায়, অতএব ঠোঁটে কুলুপটি এঁটে নিজের কাজটুকুতেই মন দাও। শোভনাও তাই করছিল। মনে মনে ছকে নিচ্ছিল কিভাবে নতুন বাড়ি বানানোর টাকাটা দিয়ে বর্তমান স্কুল বিল্ডিংয়ের আধা খেঁচড়া দোতলাটা শেষ করে ফেলা যায়, এবং হিসাব কষছিল কোন কোন সাবজেক্টে এক্ষুনি প্যারা টিচার না নিলেই নয়। লাগে টাকা, দেবে সর্বশিক্ষা, ভাবনা কিসের। হঠাৎই সুনীল আকাশে মেঘের উদয়। প্রথম পিরিয়ডের ঘণ্টা পড়তে না পড়তেই নূপুর মালবিকার আবির্ভাব। দুজনেই রীতিমতো উত্তেজিত, ফোঁস করছে। এদের আগমন মানেই গণ্ডগোলের সমূহ সম্ভাবনা। শোভনা ভুরু কোঁচকালো। কি হলো যুগলে হঠাৎ, কি মনে করে? নূপুর ঝনঝন বেজে উঠল। কেসটা কেমন হলো শোভনাদি? স্কুলের নিয়ম কি বদলে গেছে? হয়েছেটা কি বলবে তো? স্ট্রেঞ্জ। মালবিকা চোখ ঘোরালো। আপনার কি কিছুই নজরে পড়ে না? তিনজন টিচার স্কুলের এত কালের ট্র্যাডিশন ভঙ্গ করলো, অথচ আপনি দেখেও দেখছেন না। এটা কিন্তু আপনাকে এক ধরনের ইনসাল্টই শোভনাদি। আপনার পারমিশন না নিয়েই যেভাবে পরিবর্তনের ধ্বজা উড়িয়ে দিয়েছে,
শোভনার বুকটা ধক করে উঠল। মাঝে মাঝেই করে, বিশেষত কেউ তাকে অমান্য করছে শুনলে কেমন যেন একটা হয়। কেন যে হয়? 4 বছর তো কাটলো, এখনও কি সে নিজেকে প্রধান শিক্ষিকার চেয়ারের যোগ্য ভেবে উঠতে পারল না? সিটটাই কি সে খাপে খাপে আঁটেনি? না হয় খুঁটি পাকড়েই পথটা মিলেছিল, তা বলে মগজ সেটা যখন তখন স্মরণ করাবে? নিজেকে সুস্থিত রাখতে মুখে একটা গামভারী ভাব চাপালো শোভনা। পলকে জরিপ করল নূপুর মালবিকাকে। এরা তার চেয়েও দুর্বল চিত্ত, চেয়ারের পায়ার সঙ্গে বকলেস দিয়ে বাঁধা। শোভনা জানে, আর দুবলা মানুষ যেমনটা হয়, সর্বদাই হিংসেই মটমট। সুযোগ পেলেই ওর নামে চুগলি খাচ্ছে। তাতে অবশ্য শোভনারই পোয়া 12। স্টাফ রুমে পুঙ্খানুপুঙ্খ খবর যথাসময়ে কানে এসে পৌঁছায়। সেক্রেটারি সাহেব কি সাধে বলেন, প্রশাসন চালানোর জন্য এই ধরনের চুগলিবাজরা অমূল্য সম্পদ। উনি অবশ্য অমূল্য বলতে পারেন না, বলেন অমিউল্য। ওপার বাংলার কোথায় যেন দেশ ছিল দীনবন্ধু বিশ্বাস মহাশয়ের। উদ্বাস্তু আন্দোলনের নেতা ছিলেন এককালে। উদ্বাস্তু সুলভ জীবনযাপন বহু যুগ আগেই পরিত্যাগ করেছেন, কিন্তু নিজ ভূমির ভাষাটি এখনও তাকে পুরোপুরি ছাড়েনি। যাকগে যাক, দীনবন্ধু আপাতত মাথায় থাক। এই মুহূর্তে জানা দরকার নূপুর মালবিকার টার্গেট কারা। শোভনাকে তাতাতেই বা কেন এত উৎসাহ? তেরচা চোখে শোভনা বলল, এত ভার্জ মারছ কেন? হ্যাঁ, ঝেড়ে কাশো। দেখুন গিয়ে আপনার ঈশিতা, চন্দ্রানী আর প্রিয়াঙ্কাকে। 3 জনই আজ চুড়িদার কামিজ পরে স্কুলে এসেছে। কতবার বললাম ক্লাসে ঢোকার আগে একবার বড়দির সঙ্গে দেখা করে আয়, শুনলই না, গটগটিয়ে চলে গেল। এই জন্য তো বলি বড়দি, অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা আপনার ঘরে রাখুন, তাহলে অনাসৃষ্টি কাণ্ডটা আগেই আপনার নোটিশে আসতো। ওরা কিন্তু প্ল্যান করেই ঘটিয়েছে ব্যাপারটা। অথরিটিকে এভাবে অপদস্থ করা খুব খারাপ, খুব খারাপ। 2 মূর্তির উদ্দেশ্য বিফলে গেল না। এবার সত্যি সত্যিই খানিক চটেছে শোভনা। বড্ড বেপরোয়া তো মেয়েগুলো। চাকরিতে নতুন ঢুকেই ধরাকে সরা জ্ঞান করছে। গরমের ছুটির আগে শোভনার কাছে একবার পেড়েছিল প্রস্তাবটা। শাড়িতে নাকি ওরা একেবারে অনভ্যস্ত, সামলে সামলে ভিড়, ট্রেনে বাসে ওঠানামা করতে ভারী অসুবিধে। তাই যদি সালোয়ার কামিজ পরে স্কুলে আসে। যুক্তিগুলো অবশ্য নেহাত ফেলনা নয়। আজকালকার মেয়েরা তো শাড়ি পরতেই চায় না, রুচি বদলে গেছে। সালোয়ার কামিজেই ঝোঁক বেশি। পোশাকটিও সভ্যভব্য, পরে স্বচ্ছন্দে থাকা যায়। শোভনার মেয়েই তো ইউনিভার্সিটি পাশ করে গেল, এখনও শাড়ি জড়াতে শিখল না। এত কিছু মাথায় থাকা সত্ত্বেও শোভনা কিন্তু ঈশিতাদের প্রস্তাবে সায় দেয়নি। যে স্কুলের যা রেওয়াজ, হুট করে তা ভাঙা যায় নাকি? মফস্বলের স্কুল, থেকে কোন গার্জেন এসে শোভনার টুটি টিপে ধরবে তার ঠিক আছে? তাছাড়া হেডমিস্ট্রেস মানে কি সে সিদ্ধান্ত নেওয়ার মালকিন? মাথার উপর ম্যানেজিং কমিটি নেই? ঊর্ধ্বে ভগবান, ধরণীতে ম্যানেজিং কমিটির প্রধান। এদের মেনে চলাতেই না শোভনার মোক্ষ। অতএব সালোয়ার কামিজে যত সুবিধেই থাক, সেই মহামান্যদের সম্মতি বিনা কোনো বদলানা শোভনার কাম্য নয়। আশ্চর্য, মেয়েগুলো সব জানে, তবু দুম করে অন্য পোশাকে চলে এলো। কি দুঃসাহস! গম্ভীর গলায় শোভনা বলল, দেখছি। ওরা এখন কোথায়?
সেকেন্ড পিরিয়ড তো চলছে, ক্লাসে গেছে নিশ্চয়ই। নূপুরের চোখ ঝিকমিক। অনিমাকে দিয়ে ডাকান না দিদি। সে আমি বুঝবো, তোমাদের ক্লাস নেই? আছে, জাস্ট আপনাকে খবরটাই দিতে। শুনলাম তো, তবে এই অজুহাতে ক্লাস কামাইয়ের কোনো প্রয়োজন আছে কি? ইঙ্গিতটা বুঝে ক্ষুণ্ণ মুখে বিদায় নিল দুই সখী। শোভনার মনে পড়ল বছর আষ্টেক আগে আর একবার পোশাকবিধি পরিবর্তনের ধুয়ো উঠেছিল স্কুলে। এই নূপুর মালবিকারাই তুলেছিল। নূপুরের তখন সবে বাচ্চাটা হয়েছে, মালবিকার বিয়েই হয়নি। তখন বড়দি ছিলেন মণিমালা রায়, দোর্দণ্ড প্রতাপ মণিদি। স্কুল প্রতিষ্ঠার দিন থেকেই যিনি হেডমিস্ট্রেস। মণিদির এক দাবরানিতেই বাসনার পরিসমাপ্তি। নূপুররা আর ট্যাপও করেনি। তবে মনে বোধহয় আক্ষেপটা রয়েই গেছে, নইলে কি আর দৌড়ে নালিশ ঠুকতে আসে? কপালে মোটা ভাঁজ ফেলে শোভনা হেলান দিল চেয়ারে। এই মুহূর্তে তার ঠিক কী করণীয়? ডেকে পাঠাবে মেয়ে তিনটেকে? কি বলবে? বকবে? ভয় দেখাবে? দরকার কি, চুপ থাকলেই তো হয়। স্থানীয় মেয়েরাও তো এখন ওই পোশাকই পরে। প্রথম প্রথম দিদিমণিদের দেখে হয়তো একটু চোখে লাগবে, তারপর নিশ্চয়ই ব্যাপারটা সয়েও যাবে। কি সর্বনেশে ভাবনা! শোভনা জোরে জোরে মাথা ঝাঁকালো। ইচ্ছে মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য কি তাকে এই চেয়ারে বসানো হয়েছে? ইদানিং অনেক স্কুলে পোশাক নিয়ে ঝামেলা চলছে। কোথাও কোথাও অশান্তি তো থানা, পুলিশ, কোর্ট কাচারি পর্যন্ত গড়িয়েছে। শোভনার হ্যায়ের জেরে যদি তেমন কিছু ঘটে, পরিচালন সমিতি তো তাকে শিক কাবাব বানাবে। বুক ঢিপ ঢিপ বেড়ে গেল শোভনার। ঝটপট ব্যাগ থেকে মোবাইল বার করেছে। হ্যাঁ, দীনবন্ধু শরণাপন্ন হওয়াই এখন শ্রেষ্ঠ পন্থা। দীনবন্ধুর মোবাইল ফোন বাজছে, বেজেই চলেছে। বেশ খানিকক্ষণ ইন্টারন্যাশনালের সুর, তারপর ওপারে শ্লেষ জড়ানো গলায়, কী ব্যাপার দিদিমণি, হঠাৎ আপনার কল? শোভনার গলায় বিনয় উপচে পড়ল। খুব ব্যস্ত নাকি স্যার? সারাদিন আমি ব্যস্তই থাকি। এখন আছি কোঅপারেটিভের মিটিংয়ে। 72 বছরের দীনবন্ধু বিশ্বাস না হোক 36টা কমিটির সদস্য। প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, স্থানীয় পৌরসভা এবং 2-4 গণ্ডা সমবায় সমিতি তার পরামর্শই চলে। যৌবনে প্রচুর সংগ্রাম করেছেন, এখন 2 হাতে তার সফল কুড়াচ্ছেন। শোভনা সসম্ভ্রমে বলল, একটা জরুরি দরকার ছিল, এদিকে একটা সমস্যা হয়েছে। কীরকম? 3 জন টিচার হঠাৎ স্কুলে সালোয়ার কামিজ পরে চলে এসেছে স্যার। বলেন কি? দীনবন্ধুর স্বর কিছুক্ষণ থমকে রইল, তারপর ঘর ঘোরের স্বর বাজছে। ওরা কাদের? 3 জনই তো আমাদেরই চাঁদা দিয়েছিল, তবে 2 জনকে নিয়ে ডাউট আছে, এবছর আমাদের কনভেনশনে যায়নি। বুঝলাম, তবে আমার মনে হয় 3 নম্বরটিও সন্দেহের বাইরে নয়। হতে পারে, যেভাবে একসঙ্গে গায়ে পরিবর্তনের হাওয়া লাগিয়েছে। আপনি করছেনটা কি? স্কুলে এভাবে পলিউশন ঢুকে পড়ছে। আমি কি করব স্যার, স্কুল সার্ভিস কমিশন এদের পাঠিয়েছে। ছাঁকনিতেই যদি গড়বড় থাকে। হুম, এ হলো গিয়া ছাকনের দোষ। যত সব অগা বগরা সিলেক্টর বানতেছে। শোভনা বলতে যাচ্ছিল,
সিলেকশন কমিটিতে আমাদের লোক বসাতে গেলে অগাবগা ছাড়া উপায় কি? বলল না, চেপে গেল। থুতুটা নিজের গায়েও ছিটকে আসে কি না। কথা ঘুরিয়ে তাড়াতাড়ি বলল, তা এখন কি করা যায় স্যার? ওদের আজ ক্লাস নিতে দেননি তো? না, মানে আমি অত খেয়াল করিনি, আগেই ক্লাসে সে দিয়ে গেছে। ওফ, আপনাকে নিয়ে পারা যাবে না। এক্ষুনি ওদের ডাকুন, সোজা বাড়ি পাঠিয়ে দিন, পরিষ্কার জানিয়ে দিন একদিন যা চলেছে তাই চলবে, কোনো রকম পরিবর্তনের ধ্যাসটামো অ্যালাউ করা হবে না। বলবো? আরে ভাই, বলনের লাগাই তো কইতেছি। অবিমিশ্র দেশের ভাষা বেরিয়ে গেল দীনবন্ধুর গলা থেকে। গলা ঝেড়ে বললেন, শিক্ষা প্রতিষ্ঠানে এইসব ঝঞ্ঝাট অঙ্কুরে বিনষ্ট করাই আপনার কর্তব্য। সেলফোন অফ করে শোভনা মিনিটখানেক গুম। তারপর বেল বাজিয়ে ডেকেছে অনিমাকে। 3 বিদ্রোহিণীকে এত্তেলা পাঠিয়ে ফের সর্বশিক্ষা অভিযানের চিঠিখানা টানল। দৃষ্টি না তুলেই টের পেল একে একে সিনে এন্ট্রি হচ্ছে ঈশিতা, চন্দ্রানী এবং প্রিয়াঙ্কার। শোভনা মুখ ওঠাচ্ছিল না। কাউকে দাঁড় করিয়ে রেখে কাজের ভান চালিয়ে গেলে তার মনের ওপর বেশ চাপ সৃষ্টি করা হয়। নিজের অভিজ্ঞতা থেকেই শেখা। তবে শোভনার স্নায়ু তো তেমন পোক্ত নয়। একটু পরে নিজের ওপরেই যেন উল্টো চাপ। তখনই চন্দ্রানীর ঋণ ঋণের স্বর, আমাদের ডাকছিলেন বর্দি? শোভনা বুঝি হাঁপ ছেড়ে বাঁচল। কায়দা করে চোখের কোণ দিয়ে দেখল 3 মূর্তিকে। সালোয়ার কামিজে 3 জনকেই বেশ অন্যরকম লাগছে। বাচ্চা বাচ্চা। আহা, বাচ্চাই তো। ঋণীরই বয়সী, বড় জোর 2-4 বছর এদিক ওদিক। মুখে অবশ্য কোনোই কমলতা ফুটতে দিল না শোভনা। স্বরে বাড়তি ওজন এনে বলল, তোমাদের আক্কেলখানা কি? হ্যাঁ, কাল স্কুল থেকে বেরোনোর সময় তো বলে যাওনি আজ এই সাজে আসবে। ঈশিতা মুখখানা হাসি হাসি করল। ভাবলাম আপনাকে সারপ্রাইজ দেব। সে তো দিয়েছই, তবে শুধু সারপ্রাইজ নয়, স্তম্ভিত হয়েছি তোমাদের স্পর্ধা দেখে। কেন বর্দি, দোষটা কি করেছি? আমি কি তোমাদের পোশাক পরিবর্তনের অনুমতি দিয়েছিলাম? আসলে আপনি তো গরমের ছুটির পর আর প্রসঙ্গটা তুললেন না, তাই ভাবলাম হয়তো আপনার। প্রিয়াঙ্কা ঘাড় নামিয়ে হাত চুল করছে। তাছাড়া বর্দি, আমরা তো কেউ শিশু নই। কাজের জায়গায় কি পরে আসবো না আসবো সেটুকু স্থির করতে কি পারি না? আমরা তো অশালীন কিছু পড়িনি বর্দি। চন্দ্রানী কথাটা ধরে নিল। যে ড্রেস এখন চলছে সেটাই পরেছি। কত দূর দূর থেকে আমরা আসি ভাবুন। চন্দ্রানীকে 2 বার ট্রেন বদলাতে হয়, তার আগে অটো, পরে বাস। প্রিয়াঙ্কা আসে সেই শালকিয়া থেকে। ট্রেন, লঞ্চ, বাস, রিক্সা, কী না ঠ্যাঙাতে হয় বেচারাকে। আপনিই বলুন, শাড়ি পরে এত ছোটাছুটি আমরা পারি? চিরকাল চুড়িদার ব্যবহার করার পর। শোভনা একটু একটু দুর্বল হয়ে পড়েছিল, তবু গলা শক্ত করে বলল, দেখো, এইসব কাঁদুনি শুনে আমার লাভ নেই। ম্যানেজিং কমিটি সাফ সাফ জানিয়ে দিয়েছে, শাড়ি চলছিল, শাড়িই চলবে। তোমাদের এই পরিবর্তনের বেচালপনা ম্যানেজিং কমিটি মানতে রাজি নয়। এটা কেমন লজিক হলো বর্দি? ম্যানেজিং কমিটি বেআইনি হুকুম করলে তাও কি শিরোধার্য? ঈশিতার গলা অসম্ভব রকমের ঠান্ডা। কোর্ট অর্ডার দিয়েছে, গভর্নমেন্টের সার্কুলার আছে, যে কেউ তার পছন্দসই রুচিশীল পোশাক পরে আসতে পারে। ঠিক কি না? আমি জানি না,
ম্যানেজিং কমিটির ডিসিশন তোমাদের জানিয়ে দিলাম। এবার তোমরা স্থির করো তোমরা কি করবে। পরিণামের ব্যাপারে আমাকে দুষবে না। কেউই খুব একটা ঘাবড়েছে বলে মনে হলো না শোভনার। একটুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বেরিয়ে গেল 3 পরিবর্তনকামী। শোভনা বেশ অসহায় বোধ করছিল। কালও যদি এই পোশাকে আসে এরা, কি করবে সে? আজও তো জোর করে বাড়ি পাঠিয়ে দিতে পারল না মেয়েগুলোকে। সংবাদটি যদি দীনবন্ধুবাবুর কানে যায়, পৌঁছে দেওয়ার লোকের তো আর অভাব নেই। মালবিকা নুপুরই হয়তো। খানিক দোনামনা করে আবার দীনবন্ধুকে ফোন লাগালো শোভনা। নার্ভাস গলায় বলল, ওরা তো আমার ওয়ার্নিং শুনছেই না স্যার। সে কি, আমার ম্যানেজিং কমিটির নির্দেশটা জানিয়েছেন? সব বলেছি। ওরা কোর্ট দেখাচ্ছে, মিনিস্টার দেখাচ্ছে, বলছে যে কোনো ড্রেস পরার নাকি ওদের রাইট আছে, পোশাক অশালীন না হলেই নাকি যথেষ্ট। বটে, কোনটা শালীন কোনটা অশালীন তা কি ওরা ঠিক করবে? আমরা তাহলে আছি কী জন্যে? দীনবন্ধুর স্বর চড়ছে ক্রমশ। ওই অবাধ্য মাইয়াগুলারে কইয়া দেন, এরপর কোনো বিবাদ বাঁধলে কর্তৃপক্ষের কোনো দায় নেই। পথে ঘাটে ওনাদের ম্যান হ্যান্ডলিং হইতে পারে, টিটকারি খাইতে পারেন, স্কুলে প্রবেশে বাধা পড়াও অসম্ভব নয়। আমরা কিন্তু তখন চক্ষু বুইজায় থাকুম। বলবো এসব? অবশ্যই, ভয় না দেখালে পরিবর্তনের বাই কাটে না। টেলিফোন ছেড়ে আবার ঝুম বসে রইল শোভনা। হেড ক্লার্ক গণেশবাবু স্যালারি শিট নিয়ে এলো। টাকা পয়সার হিসেব খুঁটিয়ে খুঁটিয়ে দেখাই শোভনার অভ্যাস। আজ ঝটাঝট সই মেরে দিল। কি ভেবে বেরিয়ে এলো ঘর থেকে। করিডোর ধরে হাঁটতে হাঁটতে একতলার শেষ প্রান্তে গিয়ে থামল। 7-এর বি সেকশানে পড়াচ্ছে চন্দ্রানী। আর চোখে একবার দেখল শোভনাকে। চোখে মুখে যেন হালকা জিজ্ঞাসা। শোভনা সরে গেল চটপট। আবার ফিরেছে নিজের চেয়ারে। টিপল কলিং বেল। অনিমা দরজায় উকি দিয়েছে। কিছু বলছেন বড়দি? টিচারদের নোটিশ খাতাটা দাও তো। আজ টিফিনের সময় একটা মিটিং ডাকছি, সকলকে সই করিয়ে আনো। বার্তাটি পাঠিয়ে দিয়ে শোভনা সামান্য স্বস্তি বোধ করল। দীনবন্ধু তো বক্তৃতা মেরেই খালাস। এখন অপ্রিয় কাজটি করে কেন শোভনা একা চক্ষুশূল হবে তরুণী সহকর্মীদের? তার চেয়ে বরং গণতান্ত্রিক পদ্ধতির আশ্রয় নেওয়াটাই তো নিরাপদ। সবার সামনে সমস্যাটা ফেলে দাও, কর্তৃপক্ষের মতটাও জানিয়ে রাখো, হাত তোলা পার্টিরাও তাদের সুরে সুর মেলাক। তারপর সেই অধিকাংশের বক্তব্যটা নয় ঈশিতাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে। গণতন্ত্রের তো এটাই প্লাস পয়েন্ট। সংখ্যার জোর সপক্ষে টানতে পারলে মিথ্যেও তো সত্যি হয়ে যায়। আর এ তো নিছক পোশাক আশাকের নিয়ম কানুন। সভার শুরুতে নীরস একটা ভাষণ দিল শোভনা। অতীতে স্কুলের শৃঙ্খলা পরায়ণতার কী রকম সুনাম ছিল, এখন তারা কিভাবে কতটা বিচ্যুত হয়েছে, শিক্ষিকাদের এ ব্যাপারে এখন কি ভূমিকা থাকা উচিত, ইত্যাদি ইত্যাদি। তারপর উটুস করে কাজের কথাটি দীনবন্ধুর মন্তব্য সহ ভাসিয়ে দিয়ে চুপ মেরে গেল। প্রায় সঙ্গে সঙ্গে ঈশিতা প্রতিবাদ জুড়েছে। দুলে দুলে বক্তব্য পেশ করল, রীতিমতো ওজস্বিনী ভাষায়। দেখা দেখি প্রিয়াঙ্কা চন্দ্রানীও তালে তাল দিয়েছে। তা এইটুকু তো শোভনার হিসেব ধরাই ছিল, কিন্তু গোল বাঁধল এরপর। হঠাৎ নীলিমা উঠে দাঁড়িয়েছে। আমি কিছু বলতে পারি? বাংলার নীলিমা গুপ্ত প্রবীণ শিক্ষিকা,
সামনের বছরই অবসর নেবে। শিক্ষিকাদের কোনো সভাতেই তার মুখ দিয়ে কথা বেরোয় না। আজ তার সরব হওয়ার বাসনায় শোভনাও অবাক। হাত নেড়ে শোভনা বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনারা সিনিয়ররাই তো এই সব সিচুয়েশনে গাইডেন্স দেবেন। তাহলে প্রথমেই বলি, আমি 31 বছর ধরে এই স্কুলে পড়াচ্ছি। আমাকেও দুবার বাস বদলাতে হয়, কিন্তু কখনোই আমি শাড়িতে তেমন অস্বচ্ছন্দ বোধ করিনি। পাশ থেকে প্রতিমা বলে উঠল, বটেই তো বটেই তো। তবে সেই সঙ্গে আমার আর একটা কথাও মনে হচ্ছে, কোনো ব্যাপারেই বোধহয় অনড় থাকা ঠিক নয়, এবং জোর করে কারোর ওপর নিজেদের মতামত চাপাতে চাওয়া তো খুবই অস্বাস্থ্যকর। তাছাড়া এখনকার মেয়েদের কারোরই কোনো বোধগম্য নেই, রুচিবোধ নেই, এমনটা ধরে নেওয়াও কিন্তু অসঙ্গত। অতএব তাদের সুবিধা অসুবিধাকে মর্যাদা না দেওয়া তো কোনো কারণই দেখি না। মালবিকার গলা শোনা গেল, অর্থাৎ আপনি ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে? সহমত না হওয়া মানেই কি বিরোধিতা? এ তো ভারী আজব থিওরি। নীলিমা মৃদু হাসল, সভ্য সমাজে তো এমনটা হওয়ার কথা নয়। একদিন তো এসব ডায়লগ শুনিনি। একদিন না একদিন তো মানুষকে মুখ খুলতেই হয়। কথার আদান প্রদানে একটু বুঝি উত্তেজনা দেখা দিচ্ছিল সভায়। সামাল দিতেই যেন গীতশ্রী বলল, কিন্তু নীলিমাদি, ব্যক্তিগত সুবিধে অসুবিধের তো কোনো সীমারেখা নেই। কাল থেকে যদি কেউ জিন্স টপ পরে পড়াতে আসে, ওই লো ওয়েস্ট নাকি বলে যেন, নিতম্বের খাঁজ বের করা, যদি স্টুডেন্টদের সামনে তার রুচিতে না বাঁধে সে পড়বে। নীলিমার স্বর শান্ত। তবে আমি জানি এমনটা কখনো হবে না, হতে পারে না। আর যাদের রুচি অতটাই বিকৃত, তারা শাড়িতেও ততটাই অশালীন থাকবে। তর্কে বিতর্কে আবার উত্তপ্ত হচ্ছে সভা। ভাগাভাগি হয়ে গেছে শাড়ি সালোয়ার কামিজের শিবির। শোভনা যেমনটা ভেবেছিল, পরিবেশ আর মোটেই তেমন নেই। তরুণীদের অধিকাংশ তো বটেই, বয়স্ক শিক্ষিকারাও অনেকেই সালোয়ার কামিজের পক্ষে ঢলে পড়েছে। অবস্থা বেগতিক বুঝে শোভনা তাড়াতাড়ি মিটিং ভেঙে দিল। অত কিম। চিন্তিত মুখে চেয়ারে ফিরে আবার ভাবতে বসল শোভনা। ভাবছে, ভেবেই চলেছে। শিক্ষিকারা পরিচালন সমিতির সানাইয়ে পো ধরল না। ছাত্রীরাও তো দিব্যি প্রিয়াঙ্কা ইস্তাদের ক্লাস করে যাচ্ছে। এবার তাহলে ওদের কিভাবে ঠেকায়? নাকি নিষ্ফলা প্রয়াসটা এবার থামিয়ে দেওয়াই ভালো। এমন সময়ে ল্যান্ডলাইনে ফোন, স্বয়ং দীনবন্ধু বিশ্বাসের। দীনবন্ধু বোধ হয় এখন বাড়িতে। গলায় দ্বিপ্রাহরিক আমেজ। কী বর্দিমণি, লেটেস্ট কি নিউজ? মাইয়াগুলান বাসায় ফিরা গেছে তো? না, মানে আবার একটা মুশকিল হয়েছে স্যার। কি হইল? টিফিনে স্কুলে একটা টিচার্স মিটিং ডেকেছিলাম, জাস্ট জনমত তৈরি করার জন্য। তা সেখানে অনেকেই দেখি আপনার এই উপযাচক হইয়া মিটিং বসাইতে কেডাই কইছে? না, ভাবলাম নিজে থেকে অত ভাববেন কেন? একটা সামান্য কাম পারেন না, আকামের গোসাই। দীনবন্ধুর স্বরে ক্রোধের ফুলকি ঠিক রচ্ছে। শোনেন দিদিমণি, আমি বুঝা গেছি আপনেও তলে তলে অগর দলে। এমা না, বিশ্বাস করুন। আর কিচ্ছুটি আমি শুনুম না। এরপর যা যা ঘটবে আপনি সামলাবেন। কালই টের পাবেন যখন গার্জিয়ানদের বিক্ষোভ শুরু হবে।
আমি আর এর মধ্যে নাই। কট করে কেটে গেল ফোন। লাইনে চাপা কুক কুক আর্তনাদ। মাথায় হাত দিয়ে বসে পড়ল শোভনা। দীনবন্ধু যা লোক, নির্ঘাত 20-50টা বাছা বাছা পিস লেলিয়ে দেবে স্কুলে। তারপর মিডিয়া টিডিয়া এসে কেলেঙ্কারির এক শেষ। কী রঙে যে তারা রাঙাবে শোভনাকে কে জানে। কোন কুক্ষণে যে হেড মিস্ট্রেসের চেয়ারটা লোভ করেছিল। তবু শেষবারের মতো একটা চেষ্টা তো করতেই হয়, সব দিক ম্যানেজ করে শান্তি বজায় রাখার। মরিয়া শোভনা আর একবার ঈশিতাদের ডেকে পাঠালো। নরম গলাতেই জিজ্ঞাসা করলো, তা তোমরা কি ঠিক করলে? 3টে গলা কোরাসে বাজল। কি ব্যাপারে বর্দি? এই তোমাদের ড্রেস। সে তো তখনই বলে দিয়েছি, কিন্তু হয়েছে কি, এই মাত্র একটা উড়ো ফোন এসেছিল, আমাকে শাসালো। স্কুলের কোনো শিক্ষিকা যদি শাড়ির বদলে অন্য পোশাক পরে তাহলে নাকি কাল থেকে অভিভাবকদের ডেমনস্ট্রেশন শুরু করে দেবে। ভালোই তো, সবাই জানুক আমরা তো অন্যায় কিছু করছি না। পাল্টা বিক্ষোভও কিন্তু শুরু হতে পারে বর্দি। চুড়িদার কামিজের পক্ষেও কিন্তু গার্জিয়ানরা আছে, তারাও ছেড়ে কথা বলবে না। শোভনা এবার প্রায় আঁতকে উঠেছে। যেভাবেই চলুক, যেমনই চলুক, স্কুলে তো তাও একটা শান্তি শান্তি ভাব বজায় ছিল। কাল থেকে না ধুমধুমার বেঁধে যায়। ঢোক গিলল শোভনা। ভারী নরম গলায় বলল, আমার একটা কথা শুনবে প্লিজ? বলুন। হাঙ্গামা হুজ্জুতিতে যাওয়ার কি দরকার, অ্যাডজাস্ট করে নাও না। এত কাল তো শাড়িই অঙ্গের ভূষণ ছিল, স্কুলের সময়টুকু সেটাই না হয়। 3 বান্ধবী মুখ চাওয়াচাওয়ি করছে। ফস করে চন্দ্রানী বলে বসল, একটা প্রশ্ন করি বর্দি? কি? মন থেকে জবাবটা দেবেন কিন্তু। আপনি কোন দিকে, শাড়ি না চুড়িদার কামিজ? কি উত্তর দেবে শোভনা? দুটোতে সত্যিই কি আর তেমন প্রভেদ আছে? সভ্যতা শালীনতা তো ফাঁকা বুলি, আদতে গা ঢাকার আবরণ বই তো কিছুই নয়। কথাটা শোভনা উচ্চারণই করতে পারল না। বেচারা।